সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতির। আমরা চতুর্থ অধ্যায়ে ছিলাম, সেই চতুর্থ অধ্যায়ের আলোচনা পর্বে আমরা আজকের প্রশ্নটি আলোচনা পর্বে চলে যাচ্ছি। তো আজকের প্রশ্নটা হচ্ছে যে অ্যানালাইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন। আজকের প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। আজকের প্রশ্নটি হচ্ছে অ্যানালাইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল অফ সিড। সিডের মুনাফা সর্বোচ্চকরণ মডেলটি আলোচনা করো। এর আগে দেখি যে সিড কি। এই অধ্যায়ে সিড একটা টপিক। সেই সিডটা কি? সিড হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। এই সিড শব্দের অর্থ হচ্ছে সিডের পুরো মিনিং হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। অর্থাৎ ভোক্তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাহিদা সৃষ্টি করতে সরবরাহ কর্তৃক এই যে সিড ধারণাটা, এই সিড ধারণাটা মূলত সরবরাহকারী অর্থনীতিতে সরবরাহকারী, অর্থাৎ দেখো তোমরা লক্ষ্য করো যে এই সিডটা কি। অ্যানালাইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল অফ সিড, অর্থাৎ সিডের মুনাফা সর্বোচ্চকরণ মডেলটি আলোচনা করো। তাহলে সিডের মিনিং হচ্ছে কি? সিডের মিনিং হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। অর্থনীতিতে সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড তখনই দেখা দেয় যখন সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার এবং কি ভোক্তা কারা? কনজিউমার। সাপ্লায়ার এবং কনজিউমারের মধ্যে তথ্যের অসমতা যখন দেখা দেয়, তখন দেখা যায় তখন এই সিডের হচ্ছে উৎপত্তি। 1959 সালে শারিন এবং রোমার 1959 সালে শারিন এবং রোমার দুইজন এই সিড সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। আমরা আগে সিডটা সম্পর্কে জেনে নেই, তারপর সিডের মুনাফা সর্বোচ্চকরণ মডেলটি আলোচনা করব। তাহলে সিড কি? সিড হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। এটা কখন উৎপত্তি হয়? যখন দেখা যায় যে সাপ্লায়ার এবং কনজিউমার এই দুই গ্রুপের মধ্যে যখন তথ্যের অসমতা দেখা দেয়, তখনই এই সিডের উৎপত্তি। তাইলে 1959 সালে শারিন এবং রোমার দুইজন স্বাস্থ্য অর্থনীতির দুইজন কি করেন? এই সিডের ধারণাটার প্রথম এই ধারণাটা প্রদান করেন। এই ধারণাটা হচ্ছে যে সরবরাহকারী পরিচিত চাহিদার, এই সিডের মূল বা সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড এর বাংলা হচ্ছে সরবরাহকারী প্ররোচিত চাহিদা। সরবরাহকারী প্ররোচিত চাহিদা। এই সিডের মূল বক্তব্য হচ্ছে এক পণ্য বা সেবা সম্পর্কে সরবরাহকারীর নিকট যদি ভোক্তার চেয়ে বেশি তথ্য বা উপাত্ত থাকে, তাহলে সেই তথ্য ব্যবহার করে ভোক্তাকে বেশি বেশি পণ্য ক্রয় করতে সরবরাহকারী উৎসাহিত করে। অর্থাৎ এটা আমি আবার বলছি যে এই সরবরাহকারী পরিচিত চাহিদার এই সিডের মূল বক্তব্য হচ্ছে একটা পণ্য বা সেবা সম্পর্কে সরবরাহকারীর নিকট অর্থাৎ সাপ্লায়ারের নিকট যদি কনজিউমারের চেয়ে বেশি তথ্য বা উপাত্ত থাকে, তাহলে সেই তথ্য বা উপাত্তটি ব্যবহার করে সে কনজিউমারকে বেশি বেশি পণ্য ক্রয় করতে উৎসাহিত করে। অর্থাৎ ভোক্তাকে বা কনজিউমারের প্রয়োজনের তুলনায় বেশি অতিরিক্ত চাহিদা সৃষ্টি করতে সরবরাহকারী কর্তৃক ভোক্তা পরিচিত হয়। এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন যে এই সিডের মূল বক্তব্য হচ্ছে একটা পণ্য সে বাজারে সাপ্লাই দিল এবং সেই পণ্যটা সম্পর্কে কেবলমাত্র সাপ্লায়ার
সাপ্লায়ার এবং কনজিউমার, এই কনজিউমারের চেয়ে ওই পণ্যটা সম্পর্কে তার কাছে তথ্য অনেক বেশি থাকে, যার ফলে সে কি করে সেই তথ্যটাকে কাজে লাগিয়ে কনজিউমারকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করার জন্য কি করে উৎসাহিত করে। এর ফলে কি হয়, এর ফলে দেখা যায় যে এই সরবরাহ কর্তৃক ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রয়োজনের তুলনায় ভোক্তাকে সেই অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে ভোক্তা পরিচিত হয়। আর সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সিড। অর্থাৎ সিড হচ্ছে একটা পণ্য সম্পর্কে সে পুরোপুরি অবগত, সেই পণ্যটার তথ্য সম্পর্কে সে পুরো জানে এবং তার কাছে সব তথ্য রয়েছে, কিন্তু কনজিউমাররা সেই তথ্যটা পুরোপুরি জানে না। সে কি করে সেই তথ্যটাকে কাজে লাগিয়ে কনজিউমারকে অতিরিক্ত পণ্য ক্রয় করতে বাধ্য করে। এভাবে সে কনজিউমারকে এই সিড বা সাপ্লায়ার ইনডিউসড কি ডিমান্ড, সে সরবরাহকারী পরিচিত চাহিদা, এভাবে সে কনজিউমারকে প্রয়োজনের অতিরিক্ত চাহিদা, সেই সরবরাহকারী অতিরিক্ত চাহিদা সৃষ্টি করতে চাপ সৃষ্টি করে। এটাকেই বলা হয় তাকে পরিচিত সাপ্লায়ার সরবরাহকারী পরিচিত চাহিদা, সেটাই হচ্ছে সিড। এখন আমরা দেখব যে সিডের মুনাফা সর্বোচ্চকরণ মডেলটি এখন আমরা আলোচনা করব। প্রশ্ন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল অফ সিড। তাহলে সিড সম্পর্কে আমরা ধারণা নিলাম যে সিড কি, সিড হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড, অর্থাৎ সরবরাহকারী প্ররোচিত চাহিদা। তাহলে সিডের পূর্ণরূপ হচ্ছে কি সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড, অর্থাৎ সরবরাহকারী প্ররোচিত চাহিদা বা সরবরাহকারী যে উৎসাহ প্রদান। সিডের পূর্ণরূপ হচ্ছে কি সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড, অর্থাৎ সরবরাহকারী প্ররোচিত চাহিদা বা সরবরাহকারী যে উৎসাহ প্রদান করে ভোক্তার নিকট তার পণ্যের যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে তাকে সরবরাহকারী প্ররোচিত চাহিদা বা সিড বলে। তাহলে সিড কি, সিড হচ্ছে সরবরাহকারী প্ররোচিত চাহিদা বা সরবরাহকারী যে উৎসাহ প্রদান করে ভোক্তার নিকট তার পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে তাকে সরবরাহকারী পরিচিত চাহিদা বা সিড বলে। এর তিনটি বৈশিষ্ট্য দেখো, এর তিনটি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে এই সিডের তিনটি বৈশিষ্ট্য। এই সিড থেকে যদি বলে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে সিড কি, সিডের বৈশিষ্ট্যগুলি কি কি, সেজন্য আমি একই প্রশ্নের মধ্যে আমরা যখন একটা প্রশ্ন আলোচনা করব তখন আগে প্রশ্নটার যে বিষয়ে মানে সিডের মুনাফা সর্বোচ্চকরণ, আমরা সিডই যদি না জানি তাহলে কিসের মুনাফা সর্বোচ্চকরণ করব। তাহলে আমরা সিডটা আগে জেনে নিলাম। সিড হচ্ছে সাপ্লায়ার ইনডিউস ডিমান্ড, অর্থাৎ সরবরাহকারী কর্তৃক ভোক্তারা সরবরাহকারী ভোক্তার নিকট তার পণ্যের যে অতিরিক্ত চাহিদা মানে সে উৎসাহ দিয়ে, কারণ সে কি সে পণ্যটা পুরোপুরি তথ্য তার কাছে আছে, সে পণ্য যে পণ্যটা সে বিক্রি করবে সেই পণ্যের পুরোপুরি তথ্য সাপ্লায়ারের কাছে আছে কিন্তু কনজিউমারের কাছে নেই। সে কি করে সেই তথ্যটাকে কাজে লাগিয়ে সেই সাপ্লায়ার কি করে সে উৎসাহ প্রদান করে ভোক্তার নিকট তার পণ্যের যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে, সেটাই হচ্ছে সিড। এই সিডের দেখো তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সরবরাহকারী পরিচিত চাহিদা বা এই সিডটা স্বেচ্ছা প্রণোদিত। 2 নম্বর হচ্ছে ভোক্তাদের কাছে বাজার সম্পর্কে তথ্যের অপূর্ণতার কারণেই সিডের সৃষ্টি। আমরা শুরুতেই বলছি এই 1959 সালেই প্রথম সিডের ধারণাটা আসে। শারিন এবং রোমার দুইজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, ওনারা প্রথমেই ধারণা প্রবর্তন করেন। কখন সৃষ্টি হয়, যখনই সরবরাহকারী এবং কনজিউমার, সাপ্লায়ার এবং কনজিউমারের মধ্যে তথ্যের অসমতা যখন দেখা দেয় তখনই এই সিডের সৃষ্টি হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিডের মূল যুক্তি হলো আর্থিক সেবার প্রবাহ দ্বারা চাহিদা সৃষ্টি করা। তাইলে সিডের তিনটা বৈশিষ্ট্য আমরা জানলাম। একটা হচ্ছে সিডের কি, সিড হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত। 2 নম্বর হচ্ছে ভোক্তাদের কাছে বাজার সম্পর্কে যখন তথ্য মানে পুরোপুরি থাকে না তখন সিডের সৃষ্টি। 3 হচ্ছে সিডের মূল যুক্তি হলো আর্থিক সেবার প্রবাহ দ্বারা চাহিদার সৃষ্টি করা।
এবার আমরা দেখব যে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এবার আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেলটাই আলোচনা করব। সিডের মাধ্যমে দেখো প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল অফ সিড। আমাদের প্রশ্নই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল অফ সিড, অর্থাৎ সিডের মুনাফা সর্বোচ্চকরণ। এই মডেলটি, এই প্রশ্নটি প্রায় সালেই পরীক্ষায় এসেছে। তোমরা প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে ক্লাসটি দেখে প্রশ্নটি শিখবে। সিডের মাধ্যমে কি হয়? সিডের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ একচেটিয়া কারবারির ন্যায় সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। আমরা জানি যে মুনাফা সর্বোচ্চকারীরা কি করে? সবসময় মনোপলি অ্যাটিটিউড করে। সে তার পণ্যের দাম ও পরিমাণ এমনভাবে নির্ধারণ করে যাতে তার কি হয়, মুনাফাটা সর্বোচ্চ হয়। অর্থাৎ একজন সিডের মাধ্যমে, স্বাস্থ্যসেবা প্রদানকারী, স্বাস্থ্যসেবা সিডের মাধ্যমে, সিড একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা সেই সিডের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ মনোপলির ন্যায় কি করে? মুনাফা সর্বোচ্চকরণের জন্য একজন মনোপলির ন্যায় আচরণ করে। সে তার পণ্যের দাম এবং পরিমাণ এমন ভাবে নির্ধারণ করে যাতে তার প্রফিটটা কি হয়, ম্যাক্সিমাইজ হয়। যেমন ফার্ম বা ওষুধ কোম্পানি, একটা ফার্ম বা ওষুধ কোম্পানি মুনাফা সর্বোচ্চকরণের জন্য, আমরা বললাম যে কি, এই উদাহরণ হিসেবে বললাম যে একটা ফার্ম বা ওষুধ কোম্পানি, একটা ফার্ম বা ওষুধ কোম্পানি কি করে? তার পণ্যের দাম এবং পরিমাণ এমন ভাবে নির্ধারণ করে যাতে তার কি হয়, প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তাহলে এই প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে গেলে দুইটা শর্ত বা দুইটা কন্ডিশন ফিল আপ করতে হয়। সেই দুইটা কন্ডিশন আমরা এখন দেখি। এক নাম্বার হচ্ছে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। দুই হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত। আমরা যে মনোপলি মার্কেট আলোচনা করি মাইক্রো ইকোনমিক্সে, সেই মনোপলি যেহেতু প্রফিট ম্যাক্সিমাইজেশনের বিষয় এবং সে একজন এবং সেই সিডের মাধ্যমে সেবা প্রদানকারী মনোপলি নিয়ে আচরণ করে, কাজে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলে সবসময় প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে কন্ডিশনগুলি আছে সেই কন্ডিশনগুলি ফিল আপ করতে হয়। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য দুটি কন্ডিশন পূরণ করতে হয়। এক নাম্বার হচ্ছে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত যাকে বলে, সেটা হচ্ছে কি, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। অর্থাৎ এমআর, প্রান্তিক আয় মানে কি হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এবং প্রান্তিক ব্যয় হচ্ছে মার্জিনাল কস্ট। এই দুটি সমান হতে হবে। অর্থাৎ মুনাফা অর্জনের জন্য প্রথম শর্ত হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। পর্যাপ্ত সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্তটা হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন হবে এমআর রেখার ঢাল। অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠে। অর্থাৎ কি, এমসি রেখাটা এমআর রেখাকে ছেদ করে, এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠে। এই দুইটা কন্ডিশন যে জায়গায় ফুলফিল হবে, যে বিন্দুতে ফুলফিল হবে, সেই বিন্দুটাই হবে মুনাফা সর্বোচ্চকরণের পয়েন্ট। তাইলে এবার চলো আমরা সেই বিষয়গুলা প্রশ্নের একটা গ্রাফের মাধ্যমে আলোচনা করব। সেই আলোচনা পর্বেই আমরা চলে যাচ্ছি। চিত্রের মাধ্যমে গ্রাফিক্যালি এক্সপ্লেনেশনে দেখো যে এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করেছি। এই গ্রাফে দেখো, গ্রাফের মধ্যে এই গ্রাফটা দেখো, গ্রাফটা তোমরা আমাদের যে একচেটিয়া বাজার, সেই একচেটিয়া বাজারের মতোই গ্রাফটা এখানে আছে। সেই একচেটিয়া বাজারেরই একটা চিত্র সেটা, সেই একচেটিয়া বাজারের চিত্রের মতোই গ্রাফিক্যালি আমরা যে সিডের যে প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল, সেটা এখন এই গ্রাফের মাধ্যমে আলোচনা করব। এখানে দেখো আমি প্রথমেই কি আছে, আমাদের দুইটা এক্সিস আছে। একটা হচ্ছে
একটা হচ্ছে কি হরাইজন্টাল এক্সিস বা ভূমি অক্ষ, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষ। তাহলে লম্ব অক্ষে কি আছে? ভার্টিক্যাল এক্সিসে দেখো দাম, আয়, ব্যয়, অর্থাৎ পি, প্রাইস, রেভিনিউ এবং কস্ট, এই তিনটা। তারপর হচ্ছে দেখো হরাইজন্টাল এক্সিস বা ভূমি অক্ষে কি আছে? উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ। তাইলে এখানে দেখো দুইটা এক্সিসে ভূমি অক্ষে আছে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষ আছে দাম, আয় এবং ব্যয়, তিনটা জিনিস। তাহলে এখানে দেখো, এখানে যে রেখাটা আমি অঙ্কন করেছি, এখানে দেখো আমি লিখে রাখছি পাশে, এসি সমান সমান হচ্ছে এভারেজ কস্ট, এমসি সমান সমান হচ্ছে মার্জিনাল কস্ট, এমআর সমান সমান হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এআর সমান সমান হচ্ছে এভারেজ রেভিনিউ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সিটসের যে মুনাফা সর্বোচ্চকরণ, সেটা সিট কিভাবে মুনাফাটা সর্বোচ্চ হয় বা কোন বিন্দুতে মুনাফা সর্বোচ্চকরণের যে দুটি শর্ত, এক নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে এমআর সমান সমান এমসি হতে হবে। এক নাম্বার কি ছিল? এমআর সমান সমান এমসি হতে হবে। দুই নাম্বার হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে এমআর সমান সমান কি? এক নাম্বার শর্ত, দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি এখানে। এক নাম্বার শর্ত কি? এক নাম্বার শর্ত হচ্ছে এমআর সমান সমান হচ্ছে এমসি। এমআর সমান সমান হবে আমাদের, আমরা এর আগের স্লাইডে দেখে আসছি, এমআর সমান সমান হবে, এক হচ্ছে এমআর সমান সমান হচ্ছে এমসি, আর দুই হবে কি? দুই হবে এমসি রেখার ডাল, এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখার ডালটা গ্রেটার দেন হবে কি? এমসি রেখার ঢালটা গ্রেটার দেন হবে, গ্রেটার দেন হবে কিসের? এমআর রেখার ঢাল। অর্থাৎ আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের? আমাদেরকে এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। একটা হচ্ছে এমআর সমান সমান, একটা হচ্ছে কি? একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে দেখো এখানে, এক নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে এমআর সমান সমান এমসি, আর দুই হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর। অর্থাৎ কি? একটা হচ্ছে এমআর ইকুয়াল এমসি, যেখানে সেই বিন্দুটা হবে মুনাফা সর্বোচ্চকরণের বিন্দু। আর একটা কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে, অর্থাৎ এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরে উঠবে। এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এই দুটি কন্ডিশন যে বিন্দুতে ফিল আপ হবে, সেটাই হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের পয়েন্ট এবং মুনাফা সর্বোচ্চকরণ বিন্দু। তাইলে আমরা দেখো, তাহলে আমরা দুইটা বিন্দু, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা শর্তকে ফিল আপ করা। তাইলে এখন দেখো চিত্র অনুযায়ী, আমরা যদি চিত্র অনুযায়ী দেখি, যে চিত্র অনুযায়ী আমরা যদি দেখি যে প্রথম কন্ডিশন হচ্ছে এমআর ইকুয়াল টু হচ্ছে এমসি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন হচ্ছে এমআর রেখার ঢাল। এই দুটি কি হবে? দুটি শর্ত ফিল আপ হবে। তাহলে চিত্র অনুযায়ী দেখো, এই যে
এমসি এমসি সমান সমান এমআর। তাইলে এই যে ই বিন্দুটা, এই যে পয়েন্টটা, এই যে ই বিন্দুটা, সেই ই বিন্দুটাই হচ্ছে কি, এই যে ই বিন্দুটা, দেখো এখানে যে ই বিন্দুটা আছে, এই যে সবুজ চিহ্ন দিয়ে আমি দেখালাম যে সেই ই বিন্দুটা হচ্ছে কি, এই বিন্দুতে দেখো এই বিন্দুর হচ্ছে এটা হচ্ছে এমআর। আমরা জানি এই রেখাটা হচ্ছে কি এআর রেখা, এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এমসি রেখা, আর এটা হচ্ছে এসি রেখা। আচ্ছা, তাইলে এমসি রেখাটা দেখো এই ই বিন্দুতে চিত্র অনুযায়ী এমআর এবং এমসি দুইটা এই বিন্দুতে সমান হয়, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এমসি রেখাটা, এই যে এমসি রেখাটা এমআর রেখাকে, এই যে এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। তাইলে আমাদের যে দুটি কন্ডিশন, একটা হচ্ছে এমআর ইকুয়াল এমসি আর একটা হচ্ছে এমসি ইকুয়াল এমআর, এই দুইটা কন্ডিশন এই ই বিন্দুতে কি হয়, ফুলফিল হয়। তাইলে চিত্র অনুযায়ী এই ই বিন্দুটাই হচ্ছে কি মুনাফা সর্বোচ্চকরণের, অর্থাৎ সর্বোচ্চকরণের বিন্দু। তাহলে এই বিন্দু থেকে যদি আমরা বরাবর লাইন টানি, সোজা লাইন টানি, তাইলে দেখো এই লাইনটা টানলে দেখা যায় যে আমাদের কি লাইন টানলে দেখা যায় যে আমাদের উৎপাদনকারীর মোট কি হয়, উৎপাদনকারীর মোট ব্যয় হয় কতটুকু, মোট ব্যয়, মোট উৎপাদনকারীর ওএইচ, তাহলে কি হয়, ওএইচ পরিমাণ হচ্ছে তার কি বিক্রয়ের পরিমাণ, আর দাম হচ্ছে ওপি নট। এখানে যদি ই বিন্দুতেই তার দুইটি কন্ডিশন ফিল আপ হয় এবং মুনাফা সর্বোচ্চকরণের শর্ত পূরণ হয়, তাহলে ই বিন্দুটাই হচ্ছে কি সর্বোচ্চ, ই বিন্দুটাই হচ্ছে তাইলে সর্বোচ্চ ভারসাম্য বিন্দু। তাইলে এই বিন্দুটা কি, এই বিন্দুটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখান থেকে আমরা লাইন টানার পর দেখলাম যে এই বক্সটা আসলো বা এই আয়তক্ষেত্র বা ক্ষেত্রটা যে আসলো, সেখানে দেখা গেল ওএইচ পরিমাণ হচ্ছে উৎপাদনের বিক্রয়ের পরিমাণ এবং ওপি নট হচ্ছে কি তার দাম। তাইলে কি দেখা যায় যে এখানে দামটা হচ্ছে ওপি নট এবং বিক্রয়ের পরিমাণ হচ্ছে ওএইচ। তাহলে ওএইচ পরিমাণ স্বাস্থ্যসেবা বাজারও বিক্রয়ের জন্য, হ্যাঁ, সিড কর্তৃক বা সিডের অধীনে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা কি করবে, ওএইচ পরিমাণ স্বাস্থ্যসেবা বিক্রয়ের জন্য তাদের মোট ব্যয় বা টিসিটা, তাদের মোট ব্যয় বা টিসিটা হবে কত, টিসিটা হবে এই যে এসি কার্ভ, দেখো এসি কার্ভ, তাহলে এটা হচ্ছে এসি কার্ভ, তাহলে মোট ব্যয়টা হচ্ছে ও পি ওয়ান, এখানে হচ্ছে জি বিন্দু, এই যে জি বিন্দুটা জি এইচ, অর্থাৎ ও পি ওয়ান জি এইচ, এতটুকু এই যে নিচের এই জায়গাটা হচ্ছে কি তার ওএইচ পরিমাণ বিক্রয়ের জন্য তার হচ্ছে মোট ব্যয় বা টোটাল কস্ট। আর সেই ওএইচ পরিমাণ বিক্রয়ের জন্য তার আয় হচ্ছে, টোটাল আয় হচ্ছে টি আর সমান হচ্ছে কত, ও পি নট এফ এইচ ক্ষেত্র। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এই বিন্দুতে মুনাফা সর্বোচ্চকরণের দুটি শর্ত ফিল আপ হয়, এমআর ইকুয়াল টু এমসি হয়, আবার এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে বা এমসি গ্রেটার দেন এমআর হয়। আচ্ছা, তাইলে এই বিন্দুটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর আমি আবার বলছি কিন্তু যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর যদি আমরা কি করি, যদি আমরা রেখাগুলি টানি, লাইন টানি, তাহলে আমরা কি পাই, তাহলে একটা ক্ষেত্র দেখা যায়। সেখানে হচ্ছে ওএইচ পরিমাণ বিক্রয়ের জন্য কি হয়, একটা ওএইচ পরিমাণ বিক্রয়ের পরিমাণটা হচ্ছে ওএইচ, মানে ওএইচটা হচ্ছে এই ভারসাম্য বিন্দুতে ওএইচটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ, আর এক্ষেত্রে দামটা হচ্ছে ভারসাম্য দাম পরিমাণ, যেটা এটা ওএইচ, আর ভারসাম্য দাম হচ্ছে ওপি নট। এখন প্রশ্ন হচ্ছে তাইলে একজন সিডের তাহলে সর্বোচ্চ মুনাফা কতটুকু, হ্যাঁ, এখন দেখো সেই ওএইচ পরিমাণ বিক্রয়ের জন্য সিডের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা ওএইচ পরিমাণ স্বাস্থ্যসেবা বিক্রয়ের জন্য তাদের মোট খরচ হচ্ছে ও পি ওয়ান, এখানে জি বিন্দু জি এইচ, এতটুকু এই যে নিচের বক্সটা, এই বক্সটা হচ্ছে তাদের এই ওএইচ পরিমাণ বিক্রয়ের জন্য তাদের মোট খরচ। এখন সেই ওএইচ পরিমাণ বিক্রয় করে তাদের লাভের পরিমাণ হচ্ছে, টোটাল আয় হচ্ছে
ও P1 F এবং H পরিমাণ, অর্থাৎ এই পুরো বক্সটা হচ্ছে তাদের টোটাল রেভিনিউ, আর তাদের খরচ হচ্ছে এই নিচের অংশটুকু। এখন তাহলে দেখো তাদের আয়টা হচ্ছে অনেক বেশি, ও P0 F H হচ্ছে তাদের টোটাল রেভিনিউ, এবং ও P1 G H-টা হচ্ছে কি, G H-টা হচ্ছে তাদের তাদের কিসের, তাদের হচ্ছে মোট ব্যয়। তাইলে আমরা জানি কি প্রফিট সমান সমান হচ্ছে, প্রফিট সমান আমরা কি জানি, প্রফিট সমান হচ্ছে, প্রফিট সমান কি, প্রফিট সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে টোটাল কস্ট। তাইলে টোটাল রেভিনিউ হচ্ছে ও P0 F H, আর টোটাল কস্ট হচ্ছে ও P1 G H। তাহলে এই পুরো বক্স থেকে এই অংশটুকু বাদ দিলে কি থাকে, P1 P0 F H, এই জায়গাটা। তাহলে এই জায়গাটাই কি হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে মুনাফা বা প্রফিট। তাহলে উক্ত প্রতিষ্ঠান যে বা সিডের আন্ডারে যে সরবরাহকারী, স্বাস্থ্যসেবা সরবরাহকারীগণ, তারা কি করে, এই ওএস পরিমাণ উৎপাদন বিক্রি করে। যদি সে ওএস পরিমাণ উৎপাদনটাই বিক্রি করে, তাহলে সে P1 P0 F H পরিমাণ পর্যন্ত কি মুনাফা অর্জন করতে পারে। সেই মুনাফাটাই হচ্ছে কি সর্বোচ্চ মুনাফা। যদি প্রতিষ্ঠানটি কি করে ওএস এর চেয়ে কম বিক্রি করে কিংবা ওএস এর চেয়ে বেশি বিক্রি করে, তাহলে কিন্তু সে কি করবে, তাহলে সে কোনো মতেই সেই এতটুক এই P1 P0 F H এর চেয়ে সর্বোচ্চ বেশি মুনাফা সে অর্জন করতে পারবে না। কাজেই সে কি করবে, এই বিন্দুটাই হবে ভারসাম্য বিন্দু, এবং সে ওএইচ পরিমাণে ভারসাম্য পরিমাণ, এবং ওপিটাই হবে তার ভারসাম্য দাম, এবং সে ওএইচ পরিমাণ স্বাস্থ্য সেবাটাই সে বাজারে কি করবে, বিক্রয় করবে, এবং ওএইচ পরিমাণ বাজারে বিক্রি করার পর তার আয় হয় OP0 FH পরিমাণে, এবং তার ব্যয় হয়, টোটাল ব্যয় হয় হচ্ছে OP1 GH পরিমাণ। তাহলে আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে প্রফিট বা মুনাফা। তাহলে প্রফিট বা মুনাফা সমান হচ্ছে কি, প্রফিট বা মুনাফা সমান হচ্ছে, তাহলে প্রফিট বা মুনাফা সমান কি, প্রফিট বা মুনাফা সমান লিখতে পারি আমরা ফাই ইকুয়াল টু, কি লেখা যায়, ফাই ইকুয়াল টু লেখা যায় টিআর মাইনাস হচ্ছে টিসি, টিআর মাইনাস হচ্ছে টিসি। টিআর মাইনাস টিসিটা হচ্ছে তাদের কি, তাদের হচ্ছে আমরা কি জানি, প্রফিট সমান হচ্ছে টিআর মাইনাস, আমরা জানি প্রফিট সমান হচ্ছে কি, প্রফিট সমান হচ্ছে, একটু হাইলাইট করে দেখো, এই প্রফিট সমান সমান কি, প্রফিট সমান সমান হচ্ছে টিআর মাইনাস টিসি। তাহলে আমরা জানি টিআর মাইনাস টিসিটা হচ্ছে প্রফিট সমান। তাইলে এখানে টিআরটা হচ্ছে কত, টিআরটা হচ্ছে ও P0 F H, এবং টিসিটা হচ্ছে ও P1 GH। তাইলে কি আমাদের আয়টা হচ্ছে বেশি, ব্যয়টা হচ্ছে কম। তাইলে আয়টা হচ্ছে ও P0 F H মাইনাস হবে, টিআর এর জায়গায় আমরা বসাই দিলাম ও P0 F H, আর টিসি মাইনাস টিসি সমান হচ্ছে ও P1 GH, ইকুয়াল টু হবে কি, ইকুয়াল টু হবে P1 P0 F G। তাহলে এই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা সমান হচ্ছে তার কি, সেই ক্ষেত্রটাই হচ্ছে তার প্রফিট। তাইলে আমরা, এবং সে উৎপাদনকারী সেই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কি করে, সেই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওএইচ পরিমাণেই বিক্রি করবে, এবং ওএইচ পরিমাণটাই হচ্ছে তার ভারসাম্য বিক্রয়ের পরিমাণ, এবং অর্থাৎ হচ্ছে তার ভারসাম্য দাম, এবং ই বিন্দুটাই হচ্ছে তার ভারসাম্য বিন্দু, এবং সে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করার ফলে সেই ভারসাম্য ওএইচ পরিমাণটাই হচ্ছে তার সর্বোচ্চ মুনাফা অর্জনকারী পরিমাণ, এবং এটুকু বিক্রি করলে সে সর্বোচ্চ মুনাফা P1 P0 F এবং G এই ক্ষেত্রটা পর্যন্ত সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। যদি সে এর
OH এর চেয়ে কম বিক্রি করে কিংবা OH পরিমাণের চেয়ে বেশি বিক্রি করে, তাহলে সে এই যে এতটুকু জায়গা মুনাফা অর্জন করে তার চেয়ে সর্বোচ্চ মুনাফা সে আর কখনোই অর্জন করতে পারবে না। কাজেই একজন সরবরাহ সিট কি করে, তার কাজেই সিট OH পরিমাণে স্বাস্থ্য সেবাটাই বিক্রয় করে, আর OH-টাই হচ্ছে তার কি, তাহলে এই P1 P0 FG-টাই হচ্ছে তার কি সর্বোচ্চ মুনাফা। তাহলে আমি গ্রাফিক্যালি যে জিনিসটা তোমাদেরকে বোঝালাম, সেই গ্রাফিক্যালি আমাদের যে সিডের যে মুনাফা সর্বোচ্চকরণ মডেল, সেই মডেলটা আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যা করলাম। সে তুমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে সিড কি, সিডের কিছু বৈশিষ্ট্য। সিড কাকে বলে? সিড হচ্ছে কি, সিড হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। আমি আবার তোমাদের বোঝার জন্য বলছি, সিডটা হচ্ছে সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড, সরবরাহকারী প্ররোচিত চাহিদা। অর্থাৎ সরবরাহকারী বা সাপ্লায়ার যারা, তাদের কাছে পণ্যটা সম্পর্কে অনেক তথ্য থাকে, এবং সেই তথ্যটা কিন্তু কনজিউমার বা ক্রেতা আমরা কিন্তু জানি না। সে কি করে, সে যে সব পণ্য সম্পর্কে পুরোপুরি জ্ঞাত, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করে ভোক্তা বা কনজিউমারদেরকে কি করে সেই পণ্যটা ক্রয়ে উৎসাহিত করে, অতিরিক্ত চাহিদার সৃষ্টি করে। এর ফলে ক্রেতারা কি করে, ক্রেতারা সেই সাপ্লায়ার দ্বারা প্ররোচিত হয় এবং তারা অতিরিক্ত পণ্যটাই আমরা ক্রয় করি। সেটাই হচ্ছে সাপ্লায়ার কর্তৃক কনজিউমারকে প্ররোচিত করার মডেল। এখানে এভাবেই সে একজন সিডটা হচ্ছে একজন মনোপলির ন্যায় আচরণ করে। সে মনোপলি যেমন তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চায়, সে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য দুইটা শর্ত ফিল আপ করে। সেই দুইটা শর্ত এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম যে দুইটা শর্ত যে বিন্দুতে ফিল আপ হলো সেটাই হচ্ছে কি, যে বিন্দুতে ফিল আপ হলো সেটাই হচ্ছে মুনাফা সর্বোচ্চ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি করে, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে যে ভারসাম্য বিক্রয়ের পরিমাণ এবং ভারসাম্য দাম আমরা দেখতে পেলাম, সেই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণে কি করে একজন সরবরাহকারী জিনিসটা বিক্রি করে, যার ফলে তার টোটাল রেভিনিউ যে অংশটা আমরা দেখে আসছি, সেই টোটাল রেভিনিউটাও সেই ভারসাম্য বিন্দুতে কিন্তু দুটো কন্ডিশনে ফিল আপ হয়। এবং সেই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা যদি লাইন টানি, সেখানে দেখা যায় যে টোটাল রেভিনিউটা কত, যে টোটাল রেভিনিউ আমি এর আগে গ্রাফে যা বলে আসছি এখানে তোমাদের জন্য তাই লিখে রাখছি। দেখো, টোটাল রেভিনিউটা হচ্ছে P0, এফ পরিমাণ, সেটা হচ্ছে টোটাল কস্ট হচ্ছে তার, এটা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দেওয়ার পর যে ক্ষেত্রটা থাকলো সেটাই হচ্ছে তার মুনাফা। আমরা কি বলছি যে প্রতিষ্ঠানটা যদি OH পরিমাণের স্বাস্থ্য উপকরণ উৎপাদন করে, তাহলে সে P1 P0 FG পরিমাণ এটা হবে পরিমাণ, এটা পাশাপাশি হবে বানানটা, এটা হবে পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হবে। সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সর্বোচ্চ মুনাফা P1। এবং এর বেশি বা কম বুঝি এই OH পরিমাণ, ভারসাম্য পরিমাণ যে OH, এর চেয়ে যদি বেশি বা কম পরিমাণে সে বিক্রি করে, তাহলে তার পক্ষে কখনোই সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব নয়। কাজে আমরা আজকের এই প্রশ্নটা ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের জন্য এখানে যা বর্ণনা করলাম সেটাও তোমাদের জন্য লিখে রেখেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি প্রত্যেক বছরই দেখা যায় কোনো না কোনো অংশে পরীক্ষায় আসে। যেহেতু প্রশ্নটা প্রত্যেক বছরই কোনো না কোনো অংশে আসে, কাজেই প্রশ্নটা তোমরা আজকের ভিডিওটা ভালো করে দেখে তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নটি শিখবে। এবং প্রশ্নটি অনেক সহজ। আমাদের মাইক্রো ইকোনমিক্সের যে মনোপলি প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেই প্রফিট ম্যাক্সিমাইজেশনের মতোই প্রশ্নটা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভ কামনা। থ্যাংকস টু অল।